গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের আমরা দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ শুরু করব। প্রথমেই বলা যেটা দেখতেই পাচ্ছ যে প্রথমেই আছে ভূমিরূপ। এই কথাটার মধ্যে দুটো কথা রয়েছে, একটা হলো ভূমি আর একটা হলো রূপ। ভূমি মানে আমরা কি বুঝি? ভূমি মানে পৃথিবীর উপরিপৃষ্ঠ, মানে পৃথিবীর যে উপরিভাগ সেটাকেই তো আমরা ভূমি বলি। তো ভূমির যে রূপ সেটাকেই আমরা ভূমিরূপ বলি। অর্থাৎ তাহলে পৃথিবীর উপরে আমরা কি কি দেখতে পাই ভূমিরূপের মধ্যে? যদি একটু ভালো করে খেয়াল করো দেখবে প্রাকৃতিকভাবে, মানুষের দ্বারা নয়, প্রাকৃতিকভাবে কি কি ভূমির যে রূপ আছে সেগুলো কি কি আছে সেগুলো তাহলে ভালো করে একটু খেয়াল করেই দেখতে পাবে যে কি, যে প্রথমেই যেটা সবচেয়ে উঁচু উঁচু যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় পর্বত। আর তার থেকে একটু নিচু সেগুলোকে বলা হয় পাহাড়। বা তার থেকে আরেকটু নিচু বা তার প্রায় সমান বা কিছু কিছু তার থেকেও উঁচু, এরা মালভূমি দেখায়, তাদেরকে মালভূমি বলা হয়। আবার শেষ যেটা সেটা হচ্ছে সমভূমি, খুব কম হাইটে, বেশিরভাগ মানুষ সেখানেই বাস করে। তাহলে ভূমিরূপগুলোর মধ্যে কি কি পেলাম? একটা ছবি করলে একটু ভালো, একটা ডায়াগ্রাম হলে একটু ভালো হয়। ছবি করলে দেখা যাক, আমরা একটা ছবি আঁকি। এটাকে যদি আমরা পর্বত ধরি, এটাকে যদি পাহাড় ধরি, এটাকে যদি মালভূমি ধরি, এইটাকে আমরা তাহলে কি বলবো? সমভূমি। তাহলে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি হলো। এইবারে এগুলোকে যে সহজে আমি কোনটা পর্বত কোনটা, যে খুব উঁচু মানে কি পর্বত সব? না, তা নয়। এর একটা করে ডাইমেনশন আছে। কেমন? যে পর্বত সাধারণত উচ্চতার দিক থেকে সাধারণত ধরা হয় 900 or 1000 মিটারের বেশি উচ্চতার হবে এবং বহুদূর পর্যন্ত বিস্তৃতি থাকবে, এবং বিস্তৃতিটা বহুদূর হবে। তারপরে তাহলে 900 থেকে 1000 এইটা মনে রাখবে ভালো করে, তাহলে হয়ে যাবে। তাহলে পাহাড় তাহলে কী করে? পাহাড় তার থেকে একটু কম। কেমন? সাধারণত 600 থেকে 900 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট, অনেক দূর পর্যন্ত বিস্তৃত ভূমিরূপকেই পাহাড় হিসাবে ধরা হয়। তাহলে হাইটটা মনে রাখবে মেন। তাহলে মালভূমি কাকে বলবো? মালভূমি, তাহলে মালভূমি হবে 300 থেকে 600 মিটার এর মধ্যে রয়েছে যে সকল ভূমিরূপ উচ্চতায় দিক থেকে, এবং এই মালভূমিগুলোর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পর্বত এবং পাহাড় থেকে একেবারেই আলাদা। যেমন মালভূমির বেশিরভাগ মালভূমির মাথাগুলো, মানে পুরো শীর্ষটা যেটা, সেটা অনেকটা ফ্ল্যাট হয়। তাহলে মালভূমির মাথাটা সবসময় একটু চ্যাপ্টা হবে, ফ্ল্যাট হবে, বহুদূর পর্যন্ত বিস্তৃতি থাকবে, এবং পাশের ঢালটা, মানে পার্শ্ববর্তী ঢালটা খুব খাড়াই হবে পাহাড়ের থেকে। আর সমভূমি কী হবে? সমভূমি 300 মিটারের কম, বিলো 300 মিটারের উচ্চতা বিশিষ্ট, প্রায় সব জায়গায় সমান
উঁচু নিচু কম, এরম ভূমিরূপকেই সমভূমি বলা হয়। আজকে আমি পর্বতের মধ্যে আমাদের সিলেবাসে যে পর্বত আছে সেই পর্বতের শ্রেণীবিভাগ আছে। পর্বতকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আরেকটা হলো স্তূপ পর্বত, আর একটা হলো সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত, আর একটা ক্ষয়জাত পর্বত। আজকে আমরা মূলত এই ভঙ্গিল পর্বতটা নিয়ে পড়ব বা জানব। ভঙ্গিল পর্বত সম্পর্কে প্রথমেই যেটা আমাদের মধ্যে আসে আর কি, ভঙ্গিল পর্বত মানেই এই যে ভং এর মানে হলো ভাঁজ, ভঙ্গ মানে ভাঁজ। তাহলে ভাঁজ পড়ে যে পর্বত তৈরি হয় তাকেই আমরা ভঙ্গিল পর্বত বলবো। যদি ভাঁজ পড়ে তৈরি হয় তাহলে কোন শিলাতে ভাঁজ পড়ে আমরা জানি, কোন শিলাতে পড়ে? একমাত্র পাললিক শিলাতে এই ভাঁজ দেখা যায়, তাই না? পাললিক শিলাতে ভাঁজ দেখা যায়। তার মানে ভঙ্গিল পর্বত কোন শিলাতে তৈরি হবে? পাললিক শিলাতে অবশ্যই। আর পাললিক শিলা কি থেকে তৈরি হয়? পলি থেকে। তাহলে পলি জমে তবেই ভঙ্গিল পর্বত তৈরি হবে। এইবারে আমাদের ভারতের ভঙ্গিল পর্বতের উদাহরণ বললে একদম যেটা প্রথমেই মনে আসে সেটা কি? ভারতের হিমালয়। হিমালয় একটা বেস্ট উদাহরণ বা এক্সাম্পল হলো ভঙ্গিল পর্বতের। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে দুটো মতবাদ আছে, বহু মতবাদ আছে, দুটো সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এরকম দুটো মতবাদ আছে। একটা হলো মহীখাত তত্ত্ব, আর 2 নম্বরটা হলো পাঁচ সংস্থান তত্ত্ব। এই তত্ত্বগুলো একটু হলেও কঠিন, কিন্তু একটু ঠান্ডা মাথাতে যদি বোঝার চেষ্টা করা যায় তাহলে কিন্তু খুব সোজা, বুঝতে হবে ব্যাপারটা কি। এই মহীখাত তত্ত্ব কে দিয়েছিল এটা মনে রাখতে হবে, কোবার। ইনি একজন বিখ্যাত ভূবিজ্ঞানী। আর পাঁচ সংস্থান তত্ত্ব কিন্তু কোনো একজনের দেওয়া নয়, অনেকে মিলে দেওয়া। যেমন তার মধ্যে ছিল পার্কার, ম্যাকেঞ্জি, পিচো, উইলসন প্রমুখ ভূবিজ্ঞানীগণ ছিলেন। যাই হোক, এখানে একটা বলে রাখা ভালো, যে পরে মনে থাকবে কি না, যে পাঁচ শব্দটি প্রথম ব্যবহার করে, এই যে পাঁচ শব্দটি প্রথম ব্যবহার করে উইলসন। আর পাঁচ সংস্থান তত্ত্বের জনক হলেন পিচো। এগুলো অনেক সময় শর্ট প্রশ্নতে এসে যায়, এগুলো মনে রাখতে হয়। আচ্ছা, প্রথম মহীখাত তত্ত্বে আসি।
মহিকার তত্ত্ব। মহিকার তত্ত্ব আগেই বলে দিয়েছি যে কোবার দ্বারা। মহিকারটা কি? এই মহিকাতের ধারণা অনেক দিন আগেকার, মানে মহাদেশীয় সঞ্চারণ যে তত্ত্ব ছিল ওয়েগনারের, সেখানে মহিকাতের তত্ত্ব প্রথম আসে। যদিও কোবার প্রথমেই ইউজ করেছিল, মানে ব্যবহার করেছিল এটা। মহিকাতটা কি? যখন কোনো দুটো মহাদেশ বা দুটো কি তিনটে বা তার বেশি মহাদেশ, ধরো এরম একটা মহাদেশ, এরম একটা মহাদেশ, এরম তো সব এক জায়গায় ছিল, সব কার্বনিফেরাস যুগের আগে। তো মহাদেশগুলো যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, পরস্পর থেকে দূরে সরে যাবে, যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো তৈরি হবে, এই যে এই জায়গাগুলো তৈরি হবে, এগুলো, এই জায়গাগুলোকেই বলা হয় মহিখাত, সোজা ভাষায়। তো এই মহিখাত, এরকম প্রথম যে মহিখাতটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে তেথিস। পৃথিবী সৃষ্টির পরেই যে প্রথম যে মহিখাত তৈরি হয়েছিল, একটাই মহিখাত হয়েছিল, তার নাম হচ্ছে তেথিস। সেই মহিখাতে, মহিখাত মানে তাহলে বুঝতেই পারছো যে মহাদেশগুলো সরে যাওয়ার জন্য মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, তো সেই ফাঁকা জায়গাগুলো অবশ্যই যদি মহাদেশ সরে যায়, সেই ফাঁকা জায়গাগুলো নিচু জায়গা হবে। তাহলে সেই জায়গাগুলো যদি আমি একটা কল্পনা করে নিই, এরম নিচু জায়গা হবে। এবং এই পাশের যে মহাদেশ, ধরো এটা যদি মহাদেশ হয়, এটা যদি মহাদেশ হয়, এখান থেকে পলিগুলো এখানে এনে জমা হবে। জমা হলে যে পলিগুলো এখানটায় জমা হবে, সেগুলো নিচের দিকে প্রেসার দেবে, এরা চাপটা দেবে। পলির ওয়েট আছে, গ্র্যাভিটি একটা আছে, গ্র্যাভিটি তাকে টানবে, মাধ্যাকর্ষণ তাকে টানবে নিচের দিকে। এইটা যত নিচের দিকে পলির ভরটা যত বাড়তে থাকবে, তত এই যে মহিখাত, এইটা নিচের দিকে বাড়তে থাকবে, অর্থাৎ এটা শেপটা আস্তে আস্তে এইরাম হয়ে যাবে, পরবর্তীকালে আরও হয়ে এইরাম হয়ে যাবে। মানে আস্তে আস্তে দেখা যাবে শেষে এটা এইরাম টাইপের হয়ে গিয়েছে। মানে নিচের দিকে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দুটো মহাদেশের দিক থেকে সিঙ্ক করতে থাকবে, দুদিক থেকে চেপে ধরবে। তখন এই মাঝখানে যে পলি আছে সে এইভাবে ভাঁজ করবে, এইভাবে ভাঁজ হয়ে যাবে। এবং এইভাবে ভাঁজ হয়ে এইভাবে যে পর্বতের সৃষ্টি হবে এই মহিখাতের উপরে, তাকেই বলা হবে এই ভাঁজ পরে সৃষ্টি পর্বত বা ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার কোবার এখানে কিন্তু তিনটে স্টেপের কথা বলেছিল। প্রথমত কি, ফার্স্ট স্টেজে কি বলেছিল, যে এই মহিখাত তৈরি হবে এবং সেখানে পলি জমবে এবং পলিটা নিচের দিকে প্রেসার দিতে থাকবে, চাপ দিতে থাকবে। এটা প্রথম স্টেপে বলেছিল। দ্বিতীয় স্টেপে কি বলেছিল? দ্বিতীয় স্টেপে বলেছিল যে প্রথমে তো পলিগুলো নিচের দিকে চাপ দিচ্ছিল, তার পরবর্তীকালে দেখা যাবে নিচের দিকে চাপ দেওয়ার জন্য পার্শ্ববর্তী চাপটা বাড়তে থাকবে। পার্শ্ববর্তী চাপটা যখনই বাড়বে, তখনই এইগুলো ভাঁজ হতে শুরু করবে এবং পর্বতের সৃষ্টি হবে। এটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। এবং থার্ড কি বলেছিল? থার্ড স্টেজে আবার ভঙ্গিল পর্বত ক্ষয় হতে শুরু করবে, ক্ষয় হতে হতে আবার ভঙ্গিল পর্বত ছোট হতে শুরু করবে। এইভাবে তিনটে স্টেজের কথা বলেছিল কোবার। তাহলে কোবারের মহিখাত তত্ত্ব এই পর্যন্তই হয়ে গেল। নেক্সট আমাদের যেটা ছিল সংস্থান তত্ত্ব। নেক্সট যেটা ছিল পাত সংস্থান তত্ত্ব। পাত সংস্থান তত্ত্ব কি? পাত বলতে আমরা কি বুঝি? আগে প্রথমত বলি পাত কি, এটা জেনে নেওয়া ভালো। খুব সোজাভাবে বললে, যার বিস্তৃতি পুরুত্বের থেকে অনেক বেশি, বহুগুণ বেশি হয়, তাকেই পাদ বলা হয়। মানে এইটা হলো বিস্তৃতি, এইদিকে এদিকে, আর এই পুরুত্ব হচ্ছে এদিকে এদিকে। তাহলে দেখতেই পাচ্ছি এর থেকে এটা কত বড়। তাহলে যার পুরুত্ব বা থিকনেস
যার বিস্তৃতির থেকে বহুগুণ কম, তাকেই আমরা পাদ বলি বা প্লেট বলি। এই শব্দটি প্রথম ব্যবহার করে উইলসন, আমি আগেই বলেছি, আর বলতে চাই না। এবং এই পাদগুলো কোথায় থাকে? এই পাদগুলো সব অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, ভূ অভ্যন্তরের 100 কিমি গভীরে যে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে তার উপরে এই পাদগুলো ভেসে বেড়ায়। বহু পাদ আছে, বড় বড় পাদ আছে, মাঝারি পাদ আছে, ছোট ক্ষুদ্র পাদ আছে। বড় পাদ 7টা, মাঝারি পাদ 8টা, ছোট পাদ 20টা, এরকম আছে। তো এই পাদগুলো যখন চলাচল করে, এই পাদগুলো যখন চলাচল করে 3 রকমভাবে চলাচল করতে পারে, মানে 3 রকম এদের মধ্যে চলাচল দেখা যায়। কেমন? কেউ কেউ পরস্পরের দিকে আসে, তখন তাকে আমরা বলি অভিসারী পাদ। কখনো কখনো পরস্পরের বিপরীতেও যায়, এটা আবার পরস্পরের এদিকে যেতে পারে, আবার এদিকে যেতে পারে, তখন এটা অভিসারী নয়, প্রতিসারী হবে। অভিসারীর উল্টো প্রতিসারী। আবার কখনো কখনো কেউ কারোর দিকে না গিয়ে পাশাপাশি যেতে পারে, পাশাপাশি, তখন এটাকে আবার নিরপেক্ষ পাদ বলবে। তাহলে পাদের চলন অনুযায়ী পাদ কত ধরনের হতে পারে? 3 প্রকার। এক অভিসারী, দ্বিতীয় প্রতিসারী, আর তৃতীয় নিরপেক্ষ পাদ সীমানা। এবং এই পাদগুলো চললে কি হয়? এই পাদগুলো যখনই চলবে, বিশেষত যখন অভিসারী পাদ হবে, যখন দুটো পাদ পরস্পরের দিকে আসবে এবং তার মাঝখানে যদি কোনো কারণে পলির সঞ্চয় হয়, এবং সেই পলির ওপর তারা প্রেশার ক্রিয়েট করবে, এবং এই 2 সাইড থেকে যদি দুটো পাদ এইভাবে আসে পরস্পরের দিকে অভিসারী, মাঝখানে যদি পলি থাকে, তাহলে এই পলিটার মধ্যে এরকম ভাঁজ পড়ে যাবে। এই ভাঁজ পড়ে যে পর্বত তৈরি হয় তাকে কি বলে? ভঙ্গিল পর্বত। বুঝা গেল? এইভাবে পাদ সংস্থানের জন্য বা পাতের চলনের জন্য অভিসারী পাদ সীমানায় এই ভঙ্গিল পর্বত তৈরি হয়। এই ছিল ভঙ্গিল পর্বত। পরের দিন আমি নেক্সট ক্লাসে স্তূপ পর্বত নিয়ে আলোচনা করব। এবং যদি আজকে এই ভঙ্গিল পর্বত সম্পর্কিত কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কোনো কিছু যদি জানার দরকার থাকে, যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন, আমি সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।